কিছুক্ষণের মধ্যেই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিয়েছেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ঐক্যমত্য কমিশনের সাথে জামাতের বৈঠক, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামাতের। সারা দেশে অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ, রোগের আশঙ্কা, তরল খাবার এবং ছায়া থাকার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। কিছুক্ষণের মধ্যেই ধর্মীয় আচারের মধ্য দিয়ে শুরু হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। পূর্ব ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরেতে পোপ ফ্রান্সিস সমাহিত হচ্ছেন। সেন্ট পিটার্স স্কোয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে। পোপের শেষকৃত্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও উপস্থিত রয়েছেন বিশ্ব নেতারা। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। 88 বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর পর উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আচারেও বিপুল সংখ্যক ভক্তের অংশ নেয়ার কথা। শনিবার পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল 10টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। ধর্মীয় এই আচারের নেতৃত্ব দিবেন ইতালির কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে। পোপের শেষকৃত্যে লাখ লাখ মানুষ ছাড়াও উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ওয়েলসের প্রিন্স উইলিয়াম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি ছাড়াও আরও অনেকে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সাধারণত ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে পোপদের দাফন করা হয়, কিন্তু পূর্ব ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে পোপ ফ্রান্সিস সমাহিত হচ্ছেন। ভ্যাটিকান জানিয়েছে পোপের দাফন খরচ একজন দানশীল ব্যক্তি বহন করবেন। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাধিস্থলে নেওয়া হবে। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আসবে নতুন পোপ বেছে নেওয়ার পালা। জটিল এ প্রক্রিয়া কনক্লেভ নামে পরিচিত। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের নেতারা। ইতিমধ্যে শেষকৃত্যে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, প্রিন্স উইলিয়াম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও আরও অনেকে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে ভ্যাটিকান সিটি থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদুজ্জামান দীপু। দীপু, অন্ত্যেষ্টিক্রিয়া রিচুয়ালস কি শুরু হয়েছে? জি তৌফিক, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকোর যেখানে শেষ সমাধিস্থল সান্তা মারিয়া মাজ্জোরে নামক একটি জায়গায়। ইতিমধ্যেই কিন্তু এখানে তার কফিনবন্দি লাশ নিয়ে আসা হয়েছে এবং এই কফিনবন্দি লাশে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় 150টি দেশের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি হাজার হাজার মানুষ কিন্তু তার যেখানে শেষকৃত্যের অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীতে শোকের মাতম চলছে এবং এখানকার যে ক্যাথলিক খ্রিস্টানের
লোকজন আছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বর্তমান যিনি পোপ ফ্রান্সিসকো ছিলেন তিনি মানবতার কথা বলতেন, মানবিক কথা বলতেন এবং তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তিনি মারা যাবার আগেও কিন্তু যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং নতুন করে যিনি পোপ নির্বাচন হবেন তিনিও যেন মানবতার কথা বলে, মানবিক কথা বলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পোপ ফ্রান্সিসকোর অত্যন্ত ভালো একজন বন্ধু ছিলেন, তিনি তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু কোনো প্রকার শিডিউল ছাড়াই এই অনুষ্ঠান স্থলে এসে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠান সমাধিতে আপনারা দেখতে পাচ্ছেন পোপ ফ্রান্সিসকোর শেষ ইচ্ছে অনুযায়ী এই পত্তাওয়া সান্তা মারিয়া মাজোরে যেই গির্জাটি রয়েছে এখানেই কিন্তু তাকে সমাধি করা হবে বলে আমরা তথ্য পেয়েছি এবং এই সমাধিস্থল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মের অনুসারী ব্যক্তিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। জি ধন্যবাদ। এই ছিল ইতালির রাজধানী রোম থেকে পোপ ফ্রান্সিসকোর সমাধিস্থল থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। ভ্যাটিকান সিটি থেকে জানছিলাম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর। চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনটাই জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জাতীয় ঐক্যমত্য কমিশনের। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। এ সময় 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যেই হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায় এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। এই মুহূর্তে সংসদ ভবনের এলজি হলের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সংস্কার কমিশনের সাথে জামায়াতের বৈঠক কি শেষ হয়েছে? আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে আমাদের জানাবেন। ধন্যবাদ। এখন পর্যন্ত আলোচনা চলমান রয়েছে, তবে এই কিছুক্ষণ আগে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ঐকমত্য কমিশন এবং জামাতে ইসলামী যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা, এবং আজকে যে আলোচনার বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দুদকের সংস্কার, সংবিধান সংস্কার সহ আরও একটি বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে। এবং মধ্যাহ্ন বিরতিতে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সংসদের মেয়াদকাল 5 বছর এবং রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছরের বিষয়ে সুপারিশ করেছে জামায়াতে ইসলাম। তবে এর বিপরীতে জাতীয় ঐকমত্য কমিশনের যে সুপারিশ ছিল সেটি ছিল যে 4 বছর মেয়াদী সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদকাল। তো এর সাথে আরও একটি বিষয় আমি জানাতে চাই যে এই যে সংস্কারের যে
আলোচনা চলছে, সেই আলোচনা মূলত আগামীতে ইতিবাচক রাষ্ট্র গঠনের বিষয়ে মূলত বদ্ধপরিকর হবার কারণে মূলত জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করতেই রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আলোচনা চলছে সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই মূলত এই দফায় দফায় বৈঠক চলছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহ বা 15 তারিখের পর থেকে মূলত দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক বা আলোচনা সেটি শুরু হবে। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনার সর্বশেষ তথ্য। এতক্ষণ শুনছিলাম ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের খবর। নির্বাচন নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন 9 দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কত দূর শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। দুর্নীতি এবং পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান। ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান রিজভী আহমেদ। জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে, সেই জন্যই কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আর আমরা যেটা বলতে চাই যে 60 লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কিনা। প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠতে পারে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবছর 24 এপ্রিল পর্যন্ত সারা দেশে 139 বার লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এ সময়ের মধ্যে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেনি দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতের মূল সমস্যা শোষণমূলক ট্যারিফ। অতিরিক্ত ট্যারিফ কমিয়ে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান ফজলুল কবির খান। বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভায় উপদেষ্টা বলেছেন, গ্যাসের সিস্টেম লস আগামী জুনের মধ্যে 50% নিচে আসবে। গ্যাসের উৎপাদন না থাকায় এলএনজি আমদানি বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগ বন্ধ হবে না বলেও দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। কিছুক্ষণের মধ্যেই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিয়েছেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতের বৈঠক, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামাতের। সারা দেশে অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ, রোগের আশঙ্কা, তরল খাবার এবং ছায়া থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।